গুড ইভিনিং। আচ্ছা, আজকে আমি তোমাদের অ্যান্টিনেটাল কেয়ার, ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট আর প্রি কনসেপশনাল কাউন্সিলিং স্ক্রিনিং ডায়াগনোসিসটা পড়াবো। ঠিক আছে, দেখো প্রথমে অ্যান্টিনেটাল কেয়ার কি বলছে। Antenatal care is systematic supervision, examinations and advice of a woman during pregnancy is called antenatal care. তাহলে অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলছে? সিস্টেমিক সুপারভিশন মানে কি? বোথ এক্সামিনেশনও করা হবে এবং অ্যাডভাইসও দেওয়া হবে। অ্যাডভাইসটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো নিয়ে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে, তাহলে ডিউরিং প্রেগনেন্সি আমরা মাকে যে এক্সামিনেশন করছি, অ্যাডভাইস দিচ্ছি, সেটাকেই অ্যান্টিনেটাল কেয়ার বলে। এবার দেখো এর এম কি আছে আর অবজেক্টিভ কি আছে। টু স্ক্রিন দ্য হাই রিস্ক কেসেস, আমরা কেন অ্যান্টিনেটাল কেয়ার দেবো? যাতে আমরা হাই রিস্ক কেসগুলোকে আর্লি ডায়াগনোজ করতে পারি। আচ্ছা, টু প্রিভেন্ট অর টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট অ্যাট দ্য আর্লিয়েস্ট এনি কমপ্লিকেশন। এবার যদি এর কোনো কমপ্লিকেশন যাতে অ্যারাইজ না করে সেটা প্রিভেন্ট করার জন্য, বা যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে সেটা আর্লিয়েস্ট যাতে আমরা রিকগনাইজ করতে পারি এবং ট্রিটমেন্ট করে এলিমিনেট করতে পারি, তার জন্য আমাদের প্রপার কেয়ার দিতে হবে। নেক্সট দেখো, টু এনশিওর কন্টিনিউড রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড টু প্রোভাইড অনগোয়িং প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তাহলে আমাকে কন্টিনিউ একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারছি এর মাধ্যমে, কেননা মাকে হচ্ছে যে অন্তত হচ্ছে WHO কি বলেছে যে 4টে অ্যান্টিনেটাল ভিজিট মাস্ট করতেই হবে। তো আমরা এর মাধ্যমে রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। আর প্রাইমারি যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, ধরো মায়ের আমরা দেখলাম যে হিমোগ্লোবিন টেস্ট করে হিমোগ্লোবিনটা 11 আছে, তাহলে সেক্ষেত্রে এই মা অ্যানিমিয়া ডেভেলপ করছে ধীরে ধীরে, পরে গিয়ে যখন বিয়ন্ড হচ্ছে যে থার্ড ট্রাইমাস্টার যাচ্ছে, সেকেন্ড ট্রাইমেস্টারের পরে, তখন হচ্ছে তার কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সেই জন্য এই মাকে আমাকে তাহলে আগে আমি ডিটেক্ট করে আমি মাকে কি অ্যাডভাইস দেবো, ডায়েটারি অ্যাডভাইস দেবো, আয়রন ট্যাবলেটের কতটা ইম্পর্টেন্স আছে সেগুলো বুঝিয়ে আমরা তাকে হেল্প করব। নেক্সট বলছে টু এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য ফিজিওলজি অফ প্রেগনেন্সি অ্যান্ড লেবার বাই ডেমনস্ট্রেশনস, চার্ট অ্যান্ড ডায়াগ্রাম, so that fear is removed and psychology is improved। এবং মাকে আমরা এই সময় এডুকেটও করতে হবে যে ফিজিওলজি অফ লেবার মানে কিভাবে বেবিটা মানে ধীরে ধীরে হচ্ছে যে লেবারের দিকে সে প্রোগ্রেস করবে এবং কিভাবে বেবি বার্থ হবে সেটা মাকে আমাদের বোঝাতে হবে, এবং তার ফলে মায়ের ফিয়ারটা রিমুভ হবে আর সাইকোলজিটা ইমপ্রুভ হবে। নেক্সট বলছে টু ডিসকাস উইথ দ্য কাপল অ্যাবাউট দ্য প্লেস, টাইম অ্যান্ড মোড অফ ডেলিভারি, প্রফেশনালি অ্যান্ড কেয়ার অফ দ্য নিউবর্ন। তাহলে মায়ের সাথে বা হচ্ছে প্যারেন্টের সাথে আমাকে ডিসকাস করতে হবে যে কোথায় তারা ডেলিভারি করাবে, কখন ডেলিভারিটা হতে পারে, মোড অফ ডেলিভারি নিয়ে কোনটা তার জন্য সেভ হবে। ঠিক আছে, এইগুলো আর কেয়ার অফ নিউবর্ন, এই অ্যাডভাইসগুলো বা ডিসকাশনগুলো তাদের সাথে করতে হবে। টু মোটিভেট দ্য কাপল অ্যাবাউট দ্য নিড অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড অলসো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস টু কাপল সিকিং মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবং মোটিভেট করতে হবে কাপলকে যাতে তারা ফ্যামিলি প্ল্যানিং আফটার বেবি বার্থ তারা ফ্যামিলি প্ল্যানিংটাকে অ্যাডাপ্ট করে, এবং সেই সাথে সাথে মেডিকেল যদি হচ্ছে যে দেখা যায় কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যদি দরকার থাকে সেই ব্যাপারেও তাদের সাথে ডিসকাশন করা হয়। তাহলে এই টোটালটা হলো আমার এম অ্যান্টিনেটাল কেয়ারের। তাহলে প্রথমে হচ্ছে হাই রিস্ক কেসগুলোকে আমি স্ক্রিনিং করব, ডায়াগনোজ করবো আর্লি, আর কোনো কমপ্লিকেশন যাতে অ্যারাইজ না হয় সেটা চেষ্টা করব, যদি অ্যারাইজ করে সেটাকে আর্লি ডিটেক্ট করব এবং এলিমিনেট করব। আর কি বলছে, কন্টিনিউ একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে এবং দরকার হলে প্রাইমারি যে প্রিভেন্টিভ কেয়ারটা সেটা দিতে হবে। আর এডুকেট করতে হবে যে ফিজিওলজি অফ প্রেগনেন্সি বা বেবি বার্থ প্রসেস সম্পর্কে, এবং তারা টাইম প্লেস এগুলো নিয়ে তাদের সাথে ডিসকাশন করতে হবে। যেসব মায়েদের কোনো কমপ্লিকেশন আছে, যদি হচ্ছে যে টার্মিনেট করার দরকার হয় সে ব্যাপারে তাদের সাথে ডিসকাশন করতে হবে। আচ্ছা, তারপরে দেখো অবজেক্টিভ কি আছে। অবজেক্টিভ হচ্ছে ইজ টু এনশিওর আ নর্মাল প্রেগনেন্সি উইথ ডেলিভারি অফ হেলদি বেবি ফ্রম আ হেলদি মাদার। তাহলে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে হেলদি মাদারের থেকে যাতে একটা হেলদি বেবি
ডেলিভারি করানো যায় সেটাকে ইনশিওর করা, সেটাকেই হচ্ছে, এটা হলো আমার অ্যান্টিনেটাল কেয়ার দেওয়ার অবজেক্টিভ। ঠিক আছে, যাতে আমি হেলদি মাদারের থেকে একটা হেলদি বেবি আউট করতে পারি। আচ্ছা, নেক্সট দেখো, অ্যান্টিনেটাল কেয়ার কম্প্রাইজেস অফ, কি কি অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে থাকবে? রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি, আর্লি রেজিস্ট্রেশন করতে হবে, হিস্ট্রি টেকিং করতে হবে, অ্যান্টিনেটাল এক্সামিনেশন করতে হবে, জেনারেল অ্যান্ড অবস্টেটিক্যাল বোথ, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আর হেলথ এডুকেশন, এগুলো অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে পড়ছে। এবার মিনিমাম কটা ভিজিট WHO বলেছে? মিনিমাম ডেভেলপিং যে কান্ট্রি সেখানে হচ্ছে যে অ্যাটলিস্ট 4টে ভিজিট করতেই হবে। ফার্স্ট ভিজিটটা কখন হবে? অ্যারাউন্ড 16 উইকস, অ্যারাউন্ড 16 উইকসে ফার্স্ট ভিজিট হবে, আর সেকেন্ড ভিজিট হবে বিটুইন 24 অ্যান্ড 28 উইকস, 24 এবং 28 উইকসের মাঝখানে সেকেন্ড ভিজিট হবে। থার্ড ভিজিট কখন হবে? অ্যাট 32 উইকস, 32 উইকসে থার্ড ভিজিট, আর ফোর্থ ভিজিটটা হবে 36 উইকে। তাহলে ফার্স্ট ভিজিট হলো অ্যারাউন্ড 16 উইকস, তারপর সেকেন্ড ভিজিটটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, থার্ড ভিজিট হবে 32 সপ্তাহে, আর ফোর্থ ভিজিট হবে 36 সপ্তাহে। এই 4টে তো মাস্ট অ্যান্টিনেটাল ভিজিট হবে। আচ্ছা, এবার বলছি ইনিশিয়াল অবস্টেটিক ভিজিট, যখন মা প্রথম আসবে তার কি কি করা হয়? হিস্ট্রি টেকিং করা হচ্ছে অ্যান্ড আ কম্প্রিহেন্সিভ ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, পুরো তার টোটাল জেনারেল এবং হচ্ছে ফিজিও অবস্টেটিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে, ব্লাড টেস্ট করা হচ্ছে, করে কি দেখা হবে? তার গ্রুপিং, টাইপিং, যে তার ব্লাড গ্রুপটা কি আছে এবং RH ফ্যাক্টরটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে তার ট্রিটমেন্টটা সেরকম চলবে। আচ্ছা, এবার দেখো ইনফেকশাস ডিজিজ স্ক্রিনিং ফর রুবেলা, VDRL, তারপরে হেপাটাইটিস বি, HIV, এইগুলো হচ্ছে টেস্টগুলো করানো হয়। আর যখন হচ্ছে যে মা ফার্স্ট ভিজিটে আসলো, এই টেস্টগুলো তাকে করতে দেওয়া হয়। আর হিমোগ্লোবিনোপ্যাথি স্ক্রিনিং করা হয়, such as for thalassemia বা sickle cell if at risk, যদি রিস্ক থাকে তাহলে থ্যালাসেমিয়া বা সিকল সেল ডিজিজ আছে কিনা তার জন্য টেস্ট করা হয়। আর ইউরিন কালচার করা হয়, আর সার্ভাইকাল সাইটোলজি প্যাপসমিয়ার করা হয়। এইগুলো মা যখন আর্লি ভিজিটে আসলো, ফার্স্ট ভিজিটে আসলো, তখন করা হচ্ছে এই ব্লাড টেস্টগুলো। এবার বলছে যে আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড করা হচ্ছে টু কনফার্ম এক্স্যাক্ট জেস্টেশনাল এজ, জেস্টেশনাল এজটা দেখা হয়, ফিটাল ভায়াবিলিটি দেখা হচ্ছে, এবং নাম্বার অফ ফিটাসেস কটা আছে। আমরা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ নাম্বার অফ ফিটাসেস কটা আছে সেটা হচ্ছে ওই 6 to 9 উইকসে আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি যে টুইন আছে কিনা, সেটা 6 to 9 উইকসে আল্ট্রাসাউন্ড করে বোঝা যায়। তো সেইগুলো আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে আল্ট্রাসাউন্ড করে এইগুলো আমরা বুঝতে পারছি। এবার জেনেটিক কাউন্সেলিং করতে হবে এবং টেস্টিং অফার করতে হবে বেসড অন পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি। যদি মায়ের ধরো কোনো ফ্যামিলি বা হচ্ছে তার পার্সোনাল কোনো রিস্ক ফ্যাক্টরস তার মধ্যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে বেবির মধ্যে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা কোনো ফরমেশন এগুলো হতে পারে। তো তার জন্য হাই রিস্ক স্ক্রিনিংগুলো যে আছে সেগুলোর ব্যাপারে বা টেস্টিংগুলো, জেনেটিক কাউন্সেলিং, এগুলো তার সাথে ডিসকাস করতে হবে এগুলো নিয়ে। এটা হলো ফার্স্ট যখন ইনিশিয়াল ভিজিটে এলো। এবার যখন 11 থেকে 14 সপ্তাহে আসছে, তখন হচ্ছে 11 থেকে 14 সপ্তাহে তখন আমি কি টেস্ট করাবো? অ্যানিউপ্লয়েডি স্ক্রিনিং ভায়া আ ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিন, অফেন ইউজিং ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা TVS। তাহলে এখানে এবার আমার যে জেনেটিক স্ক্রিনিংগুলো সেগুলো এবার করা হচ্ছে, যদি তার মধ্যে কিছু মানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, জেনেটিক স্ক্রিনিংগুলো করা হচ্ছে। অ্যানিউপ্লয়েডি স্ক্রিনিং ফার্স্ট ট্রাইমেস্টার যেটা করা হয় সেটা হচ্ছে ওই TVS করে, তারপরে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এইগুলো করে দেখা হচ্ছে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা 11 থেকে 14 সপ্তাহে। এবার 16 থেকে 20 সপ্তাহে কি করা হয়? এখানেও অ্যানিউপ্লয়েডি স্ক্রিনিং অপশন ইনক্লুড ক্লোয়াডাপ্রেল টেস্ট করা হয়, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং, নিপট, এইগুলো করা হচ্ছে। এছাড়া অ্যামাইনো সিনথেসিস করা হয়, এইগুলো করে দেখা হয় কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। আচ্ছা, এইগুলো হচ্ছে রিস্ক যাদের আছে তাদের ক্ষেত্রে এই অ্যানিউপ্লয়েডি স্ক্রিনিংটা করা হয়। এবার 18 থেকে 22 সপ্তাহে কি করা হবে? রুটিন আল্ট্রাসাউন্ড ইভালুয়েশন ফর ডিটেলড ফিটাল অ্যানাটমি। এবার 18 থেকে 22 সপ্তাহে রুটিন একটা আল্ট্রাসাউন্ড করা হয়, করে ডিটেল ফিটাল অ্যানাটমিটা দেখা হয়, কোনো মানে ডিফর্মিটি আছে কিনা সেটা দেখছে। এছাড়া মানে অ্যানোমালি স্ক্যান করছে, আর প্লাসেন্টার লোকেশনটা কি আছে সেটা দেখা হয়। আচ্ছা, এবার 24 থেকে 28 সপ্তাহে কি দেখে? রিপিট কমপ্লিট ব্লাড কাউন্ট, আবার CBC দেখছে।
আর জেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা সেটা স্ক্রিনিং করছে 24 থেকে 28 সপ্তাহে। ঠিক আছে, জেস্টেশনাল ডায়াবেটিস 24 সপ্তাহের পরে সাধারণত দেখা যায়। কেন না, ওই প্লাসেন্টাল যে হরমোনগুলো সেগুলো হচ্ছে ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিচ্ছে, এর ফলে তোমার হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায় বলে। আচ্ছা, এবার দেখো 36 সপ্তাহে এবার কি করাবে, আল্ট্রাসাউন্ড করা হচ্ছে টু ভেরিফাই ফিটাল প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসেস দ্য ফিটাল গ্রোথ প্রোফাইল। এখানেও তাহলে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, করে ফিটাস কি প্রেজেন্টেশনে আছে, ফিটাসের গ্রোথটা কতটা হয়েছে সেটা হচ্ছে দেখা হচ্ছে 36 উইকসে। এই টোটাল হচ্ছে যে এই টেস্টগুলো হচ্ছে করা হয় ডিউরিং প্রেগনেন্সিতে। এবার দেখো বলছে প্রসিডিওর অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ভিজিট। যদি ধরো হচ্ছে সাবসিকুয়েন্ট ভিজিট মানে হচ্ছে যখন পরে, মানে ইনিশিয়াল ভিজিটের পরে যে ভিজিটগুলো হচ্ছে, এবার জেনারেলি তখন চেক আপ ইজ ডান অ্যাট ইন্টারভ্যাল অফ 4 উইকস আপ টু 28 উইকস। সাধারণত 1 মাস ছাড়া ছাড়া 28 উইকস পর্যন্ত চেক আপ করা হয়। অ্যাট ইন্টারভ্যাল অফ 2 উইকস আপ টু 36 উইকস, তারপরে 2 সপ্তাহ ছাড়া ছাড়া 36 উইকস পর্যন্ত দেখা হয়। তারপর থেকে উইকলি দেখা হবে টিল ডেলিভারি পর্যন্ত। তাহলে 28 সপ্তাহ পর্যন্ত 1 মাস ছাড়া ছাড়া মাকে আসতে বলা হবে। আর 36 সপ্তাহ পর্যন্ত, তারপর 28 থেকে 36 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ ছাড়া ছাড়া মা ভিজিট করবে। তারপর টিল ডেলিভারি পর্যন্ত উইকলি আসতে বলা হয়। লাস্ট ট্রাইমেস্টারটাতে উইকলি সপ্তাহে সপ্তাহে আসতে বলা হয়, যাদের ক্ষেত্রে মানে কোনো স্পেশাল কোনো প্রবলেম থাকবে। ঠিক আছে, এবার ইন্ডিকেটর অফ দ্য ফিটাল ওয়েলবিং। ফিটাল ওয়েলবিং এর ইন্ডিকেটর গুলো কি কি? ইউটেরাইন সাইজ কম্প্যাটেবল উইথ জেস্টেশনাল এজ অফ দ্য ফিটাস। তাহলে ইউটেরাইন যে সাইজটা বা ফান্ডাল হাইট, এটা হচ্ছে জেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করবে। আচ্ছা, নর্মাল অ্যান্ড রেগুলার ফিটাল মুভমেন্ট থাকবে। 12 ঘন্টায় 10টা ফিটাল মুভমেন্ট থাকবে, 10 থেকে 12টা ফিটাল মুভমেন্ট থাকবে। আচ্ছা, ফিটাল হার্ট রেটটা 120 থেকে 160 এর মধ্যে থাকবে। আর desired increase in maternal weight occurs. Normally there is 11 kg weight gain during pregnancy, out of which maximum weight gain occurs during the second. ডিজায়ার হচ্ছে মেটার্নাল ওয়েট গেনটা তাহলে নর্মালি এই সময় কত হবে, 11 কেজি। আর ম্যাক্সিমাম ওয়েট গেনটা সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে হবে। এগুলোকে আমরা নর্মাল বলবো, নর্মাল ফিটাল ওয়েলবিং আছে। ভ্যাকসিন ইন প্রেগনেন্সি, বা প্রেগনেন্সিতে কি কি ভ্যাকসিন হচ্ছে দেয়া হয়, কি কি দেয়া হয় না। দেখো, ভ্যাকসিন রেকমেন্ডেড আর টিটেনাস, ডিপথেরিয়া অ্যান্ড পার্টুসিস ইন ইচ প্রেগনেন্সি বিটুইন 27 and 36 উইকস। বলছে টিটেনাস, ডিপথেরিয়া, পার্টুসিস এগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায়। টিটেনাস দেওয়া হয়, সিডিসি বলেছে এটা 27 থেকে 36 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা। আর নিউমোকক্কাল ভ্যাকসিন ইজ ইন্ডিকেটেড ফর প্রেগনেন্ট ওমেন at a risk of infections such as women with heart disease, HIV infection, diabetes, sickle cell disease. আর নিউমোকক্কাল ভ্যাকসিন কাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড? যাদের হাই রিস্ক অফ ইনফেকশন আছে, যেমন হচ্ছে তোমার হার্ট ডিজিজ আছে, HIV ইনফেকশন আছে, ডায়াবেটিস আছে, সিকল সেল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এই নিউমোনিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। তাই জন্য এদের ক্ষেত্রে নিউমোকক্কাল ভ্যাকসিন এদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার বলছে লাইভ ভ্যাকসিন শুড বি গিভেন আইদার বিফোর অর আফটার প্রেগনেন্সি। বলছে লাইভ ভ্যাকসিন কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া হয় না। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। লাইভ ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া হয় না, এটা আফটার প্রেগনেন্সি দিলে মোর দ্যান 4 উইকস দিতে হবে, 4 সপ্তাহ পরে গিয়ে দিতে হবে। কেননা এটা ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে হচ্ছে, এটা বেবির কাছে হচ্ছে ট্রান্সফার হয়ে বেবির প্রবলেম করতে পারে, সেই জন্য 4 সপ্তাহ দিলে হচ্ছে 4 সপ্তাহের পর বা ব্রেস্ট ফিডিং পিরিয়ডটা কমপ্লিট হলে তারপর। ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি আর কি কি হচ্ছে দেওয়া যাবে না ভ্যাকসিন? মিজেলস, মাম, রুবেলা, ভ্যারিসেলা আর ইয়েলো ফিভার, এই ভ্যাকসিনগুলো এখানে কন্ট্রাইন্ডিকেটেড। আর র্যাবিস, হেপাটাইটিস এ, বি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, টিটেনাস, টক্সয়েড আর গিভেন অ্যাজ ইন নন প্রেগনেন্ট স্টেট।
আর র্যাবিস, হেপাটাইটিস এ, বি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, টিটানাস, টক্সয়েড এগুলো যেমন নন প্রেগনেন্সিতেও দেওয়া যেত সেরকম দেওয়া যাবে। আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ইজ নট রেকমেন্ডেড ডিউরিং প্রেগনেন্সি, তাহলে এটাও দেওয়া যাবে না প্রেগনেন্সিতে। ঠিক আছে, কোনো লাইভ ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া যায় না। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেওয়া যাবে না, মিজলস, মামস, রুবেলা, এমএমআর যেটা, আর ভ্যারিসেলা, ইয়েলো ফিভার এই ভ্যাকসিনগুলোও এখানে কন্ট্রাইন্ডিকেটেড। এবার দেখো প্রিকনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড কেয়ার। এখানে বলছে প্রিকনসেপশনাল কাউন্সিলিংটা কি? When a couple is seen and counseled about pregnancy, it's caused an outcome well before the time of actual conception. মানে তার প্রেগনেন্সির আগে বা অ্যাকচুয়াল কনসেপশনের আগে তাকে যখন মানে প্রেগনেন্সি নিয়ে বা হচ্ছে তার আউটকামটা কি হতে পারে, হ্যাঁ সেই সব নিয়ে বা হাই রিস্ক কন্ডিশনগুলো নিয়ে যখন ডিসকাশন করা হচ্ছে কাপলের সাথে, সেটাকে বলা হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সিলিং। যে তার হিস্ট্রি নেওয়া হচ্ছে, তার কোনো হাই রিস্ক ফ্যাক্টরস আছে কিনা, বা হচ্ছে প্রেগনেন্সিতে কি তার ফলে কি প্রবলেম হতে পারে, তার আউটকাম কি হতে পারে, এগুলো নিয়ে যে ডিসকাশন হচ্ছে বিফোর প্রেগনেন্সি, সেটাকেই বলা হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সিলিং। এর এম কি? ইজ টু এনশিওর দ্যাট a woman enters pregnancy with an optimal state of health which should be safe for both mother and fetus. এর এম কি? তাহলে ওমেন যাতে প্রেগনেন্সিতে এন্টার করে হেলদি, ঠিক আছে, এবং অপটিমাম স্টেট অফ হেলথে, মানে সে যাতে একটা হেলদি মাদার হিসাবে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে পারে, এটাই হলো এর এম। আর অবজেক্টিভ কি? টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাডভার্স হেলথ এফেক্টস ফর দ্য ওমেন, ফিটাস, নিওনেট, টু অপটিমাইজ হেলথ অ্যান্ড প্রোভাইড এডুকেশন অ্যাবাউট হেলদি প্রেগনেন্সি। তাহলে অবজেক্টিভের মধ্যে বলছে যাতে কোনো অ্যাডভার্স হেলথ এফেক্টস না দেখা যায় ফিটাসের মধ্যে বা ওমেনের মধ্যে বা নিওনেটের মধ্যে, সেটাকে হচ্ছে যে রিডিউস করার জন্য প্রিকনসেপশনাল কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। মেনি ক্রনিক মেডিকেল ইলনেসেস such as diabetes, hypertension, psychic illness, and thyroid disease have adverse effects on pregnancy outcomes. These should be optimally managed before pregnancy. তাহলে যেসব মায়েদের আমরা দেখবো ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, থাইরয়েড ডিজিজ এগুলো আছে, সেটা কিন্তু প্রেগনেন্সিতে অ্যাডভার্স এফেক্ট ফেলতে পারে। তাই এগুলোকে আমাকে নর্মাল লেভেলে এনে তবেই আমাকে প্রেগনেন্ট হওয়ার অ্যাডভাইস দিতে হবে, প্রেগনেন্সি নেওয়ার অ্যাডভাইস দিতে হবে, ঠিক আছে, নালে এগুলো আরো হচ্ছে অ্যাগ্রাভেটেড হবে ডিউরিং প্রেগনেন্সি এবং বেবির ক্ষেত্রে হার্মফুল এফেক্ট ফেলবে। আচ্ছা, তারপরে দেখো ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ should have their immunization status assessed and covered appropriately. যে মা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ এজে মানে যে ইমিউনাইজেশনগুলো নেওয়ার কথা সেগুলো ঠিকঠাক নিয়েছে কিনা সেগুলো আমাকে দেখতে হবে। The woman should start pregnancy folic acid supplementation. She should maintain the dietary adequacy of calcium, iron, vitamin A, vitamin B12, D and other nutrients. তাহলে মাকে আমাকে বলতে হবে প্রেগনেন্সি শুরুর আগে থেকে মোটামুটি 4 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড স্টার্ট করতে বলা হয়। আর ফলিক অ্যাসিড হচ্ছে বেবি নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মানে প্রেগনেন্সির কনসেপশনের 4 সপ্তাহ মোটামুটি আগে থেকে কিন্তু ফলিক অ্যাসিড স্টার্ট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এছাড়া মাকে বলতে হবে যে বিভিন্ন রকম ডায়েটারি ব্যালেন্স ডায়েট ইনটেকের কথা অ্যাডভাইস দিতে হবে, ক্যালসিয়াম, অ্যাডিকুয়েট আয়রন খেতে হবে, ভিটামিন খেতে হবে, এগুলো প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর মধ্যে এগুলো পড়ছে। এবার দেখো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। Folic acid supplementation 5 mg a day starting 4 weeks prior to conception up to 12 weeks of pregnancy. তাহলে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা কতদিন আগে থেকে শুরু করবে? কনসেপশনের 4 সপ্তাহ আগে, 1 মাস আগে থেকে শুরু করবে এবং প্রেগনেন্সি 12 উইকস পর্যন্ত মানে ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত খাবে। আর কত করে নেবে? 5 mg করে পার ডে নেবে। আর এটা কেন দেয়া হয়? টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ নিউরাল টিউব ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্টটা যাতে না হয়। আর নিউরাল টিউব আমরা তো আগেই পড়েছি যে এটা 21 দিনে মোটামুটি হচ্ছে যেটা ক্লোজ হয়, সেজন্য হচ্ছে 12 উইকস পর্যন্ত এটা দেয়া হয়। আচ্ছা, ওমেন্স আর এনকারেজ টু স্টার্ট প্রেগনেন্সি উইথ আ নর্মাল BMI
একটা ওমেন তাহলে স্টার্ট করবে প্রেগনেন্সি একটা নর্মাল বিএমআই নিয়ে, তার ওয়েট বেশি থাকলে তাকে ওয়েট রিডাকশন করতে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, লিমিটেশনের মধ্যে এবার কি বলছে, অনলি আ স্মল পার্সেন্টেজ অফ ওমেন টেক দ্য অ্যাডভান্টেজ অফ প্রিকনসেপশনাল কেয়ার। একদম ঠিক, মাত্র কিছু পার্সেন্ট ওমেনরাই এই প্রিকনসেপশনাল কেয়ারের অ্যাডভান্টেজটা নিয়ে থাকে, বেশিরভাগ জনই কিন্তু প্রেগনেন্সি হওয়ার পর ভিজিট করতে আসছে, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্রিয়েট মোর অ্যাওয়ারনেস, আচ্ছা, থ্রু দো মেনি প্রেগনেন্সিস আর আনপ্ল্যান্ড, ঠিক আছে। আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বেশি জনেরই এসে যায়, সেই জন্য হচ্ছে বেশিরভাগ মায়েরাই তার প্রেগনেন্সির পরেই হচ্ছে ভিজিটে আসছে। এবার দেখো হাই রিস্ক যে এগুলো আছে, হাই রিস্ক কন্ডিশনগুলো কি কি, যাদের ক্ষেত্রে প্রিকনসেপশনাল কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট এবং প্রেগনেন্সিতেও কাউন্সিলিং করতে হবে, জেনেটিক কাউন্সিলিং। আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সি দেখো, যদি হচ্ছে মাদার টিনেজ প্রেগনেন্সি হয়, 15 থেকে 19 বছরের বয়সে প্রেগনেন্সি এসছে, তাহলে সেক্ষেত্রে সেই মাদার হাই রিস্কের মধ্যে পড়ছে। এল্ডারলি প্রাইমি যদি অ্যাবভ 30 ইয়ার্স, 30 বছরের পর মা প্রেগনেন্ট হয়েছে। শর্ট স্ট্রেচার প্রাইমি, 140 সেন্টিমিটারের কম তার হাইট। থ্রেটেন্ড অ্যাবর্শন বা এপিএইচ এর হিস্ট্রি আছে। ম্যাল প্রেজেন্টেশন, ব্রিজ বা শোল্ডার, ঠিক আছে। অ্যানিমিয়া আছে, এল্ডারলি গ্র্যান্ড মাল্টিপ্যারা, টুইন বা হাইড্রোমনিয়াস আছে, প্রিভিয়াস স্টিলবার্থ, আইইউডি এগুলো যদি থাকে, প্রলং প্রেগনেন্সি মানে পোস্ট ডেটেড হয়ে গেছে, পোস্টটার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হিস্ট্রি অফ সিএস বা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, আগের প্রেগনেন্সিতে তার সিজারিয়ান সেকশন হয়েছিল বা কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছিল। আর প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেল ডিসঅর্ডার, প্রেগনেন্সির সাথে সাথে কোনো মেডিকেল ডিসঅর্ডার যেমন হার্ট ডিজিজ ধরো, হ্যাঁ, বা ডায়াবেটিস, হাইপার টেনশন এগুলো যদি থাকে, সেসব মায়েরা হচ্ছে হাই রিস্ক মাদার ডিউরিং প্রেগনেন্সি। এবার হচ্ছে ডিউরিং লেবার কোনগুলো হচ্ছে হাই রিস্ক কন্ডিশন দেখো, যদি হচ্ছে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয়, ঠিক আছে, প্রলং লেবার, আচ্ছা, প্লাসেন্টাল যদি রিটেনশন হয়, কর্ড প্রোলাপস হয়ে যায়, কর্ডটা প্রেজেন্টিং পার্টের আগে রয়েছে এবং প্রোলাপস হয়ে গেছে, আচ্ছা, মেকোনিয়াম স্ট্রেন লাইকার। আর অ্যাবনর্মাল যদি ফিটাল হার্ট রেট থাকে বা ফিটাল ডিস্ট্রেস থাকে, অ্যাবনর্মাল প্রেজেন্টেশন অ্যান্ড পজিশন, আর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, রিটেন প্লাসেন্টা, রাপচার ইউটেরাস, পিপিএইচ, এগুলো হলো ডিউরিং লেবারের হাই রিস্ক কন্ডিশন এগুলো। এবার ফিটাল স্ক্রিনিং এসব ক্ষেত্রে কি করা হয় দেখো, যদি দেখা যায় মায়ের ক্ষেত্রে কোনো রিস্ক প্রেজেন্ট আছে, মায়ের হিস্ট্রি নিয়ে যদি দেখা যায় মায়ের কোনো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফিটাল স্ক্রিনিংগুলো করা হয়। এবার এই ফিটাল স্ক্রিনিংগুলোর মধ্যে বায়োকেমিক্যাল স্ক্রিনিং আছে, সাইটোলজিক স্ক্রিনিং আছে, এরকমভাবে ভাগ করা আছে, ঠিক আছে। প্রথমে বায়োকেমিক্যাল নিয়ে বলছি দেখো, বলছে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন টেস্ট, এটা করা হয়। আচ্ছা, ট্রিপল টেস্ট করছে, অ্যাসিটাইল কোলিনাস্টেরেস করছে, ইনিবিন এ করে, আর পুম টেস্ট করে। এবার দেখো মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, alpha fetoprotein is a protein produced by yolk sac and fetal liver and is present in the mother blood. তাহলে এই যে এই প্রোটিনটা, এটা বেবির যে ইয়ক স্যাক আছে এবং ফিটাল লিভার আছে ফিটাসে, সেখান থেকে প্রডিউসড হচ্ছে এবং এটা প্রেজেন্ট থাকছে মায়ের হচ্ছে ব্লাডের মধ্যে। এই টেস্টটা কখন করা হয়, 15 থেকে 20 সপ্তাহে করা হচ্ছে, এটাই ইম্পর্টেন্ট। কখন করা হয় মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন টেস্ট, 15 থেকে 20 সপ্তাহে করা হয়। আচ্ছা, লো লেভেলে যদি থাকে তাহলে কি হয়, ডাউন সিনড্রোম হতে পারে আর জেস্টেশনাল টোকোপ্লাস্টিক ডিজিজ হতে পারে। যদি এই মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এটা যদি হচ্ছে লো লেভেলে থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করছে ডাউন সিনড্রোম এবং জেস্টেশনাল টোকোপ্লাস্টিক ডিজিজ। আর যদি হাই লেভেলে থাকে তাহলে সেক্ষেত্রে ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, তারপরে মাল্টিপল প্রেগনেন্সি আর রেনাল অ্যানোমালি এগুলো হতে পারে। এবার ট্রিপল টেস্ট দেখো, ইট ইজ আ কম্বাইন্ড বায়োকেমিক্যাল টেস্ট উইচ ইনক্লুড মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এইচসিজি অ্যান্ড আনকনজুগেটেড ইস্ট্রিয়ল। এই তিনটে জিনিস এখানে দেখছে, এটা একটা কম্বাইন্ড টেস্ট, ঠিক আছে। এটা ট্রিপল টেস্টে তাহলে কি কি দেখা হয়, মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন দেখছে, এইচসিজি দেখা হয়, আর আনকনজুগেটেড ইস্ট্রিয়ল দেখা হয়। আমি তোমাদের কমেন্ট কিছু এখন কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তো একদম ক্লাস শেষে বলবে।
আচ্ছা, এবার দেখো, ইট ইজ ইউজড ফর ডিটেকশন অফ ডাউন সিনড্রোম। এই ট্রিপল টেস্টটা কিন্তু ইউজ করা হচ্ছে ডাউন সিনড্রোমটা আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। এটা ইম্পর্টেন্ট। ট্রিপল টেস্ট তাহলে কেন করা হয় না, ডাউন সিনড্রোম ডিটেক্ট করার জন্য করা হয়। ঠিক আছে, আর এখানে কি কি দেখা হয়, মেটারনাল সিরাম, আলফা ফিটোপ্রোটিন, এইচসিজি আর আনকনজুগেটেড ইস্ট্রিয়ল দেখা হয়। আর এটা কখন করা হয়, 15 থেকে 18 সপ্তাহে করা হচ্ছে, 15 থেকে 18 সপ্তাহে করা হয়। আচ্ছা, এবার দেখো অ্যাসিটাইল কোলিনেস্টেরেজ। এটা বলছে অ্যামনিওটিক ফ্লুইড acetylcholinesterase level is elevated in most cases of open neural tube defect। তাহলে বলছে এর লেভেলটাও বাড়ছে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে এর লেভেলটাও বাড়ে যদি হচ্ছে ওপেন নিউরাল টিউব ডিফেক্ট থাকে। ঠিক আছে, ইনহিবিন এটা কি, এটাও হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন যেটা প্রডিউসড হচ্ছে কর্পাস লিউটিয়ামের মধ্যে এবং প্লাসেন্টার মধ্যে। তোমাদের এত কিছু লাগে না এখান থেকে, মোটামুটি কোন লেভেল বাড়লে কি ডিফর্মিটি গুলো হয়ে থাকে সেইগুলো শুধু যেখান থেকে জানতে হবে, বা কোন সপ্তাহে করা হয়, এই জিনিসগুলো তোমাদের লাগবে। সিরাম লেভেল অফ ইনহিবিন এ ইজ রেজড ইন ওমেন ক্যারিং আ ফিটাস উইথ ডাউন সিনড্রোম। বলছি ইনহিবিন এ এই লেভেলটা হচ্ছে বাড়ছে যেসব ফিটাসদের মধ্যে ডাউন সিনড্রোম আছে, তাহলে ইনহিবিন এ ডাউন সিনড্রোমে বাড়ছে। ঠিক আছে, আর হচ্ছে তোমার আর ট্রিপল টেস্ট করা হচ্ছে ডাউন সিনড্রোম আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, আর ইনহিবিন এ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাউন সিনড্রোম ডিটেক্ট করা হয়। আচ্ছা, কুম টেস্ট। কুম টেস্টটা কি, কুম টেস্ট ইজ ইউজড ফর আরএইচ ইনকম্পাবিলিটি। আরএইচ ইনকম্পাবিলিটি আছে কিনা সেটা দেখার জন্য কুম টেস্ট করা হয়। ইট ইজ ইউজড টু ডিটেক্ট প্রেজেন্স অর অ্যাবসেন্স দ্য মেটার্নাল অ্যান্টিবডিজ অন ফিটাল রেড সেলস। ফিটাল রেড সেলের মধ্যে মেটার্নাল অ্যান্টিবডি মানে মায়ের হচ্ছে যে আইজিজিটা চলে গেছে কিনা সেইটা দেখার জন্য এই কুম টেস্ট করা হয়। মায়ের থেকে আইজিজিটা তো ক্রস করতে পারে, সেই আইজিজি মানে মায়ের যদি নেগেটিভ ব্লাড থাকে তাহলে সেই হচ্ছে যে মানে এটা ইমিউনোগ্লোবুলিনটা আইজিজিটা যদি ফিটাসের কাছে যায়, ফিটাসের রেড সেলটা ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, হিমোলাইটিক নানা রকম প্রবলেম শুরু হয়, জন্ডিস হয়, সব অনেক কিছু। সেই জন্য কি হয়, এই কুম টেস্টটা করে সেটা দেখা হয় যে ফিটাসের রেড সেলে মেটার্নাল অ্যান্টিবডি প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে সাইটোজেনিক টেস্ট। সাইটোজেনিকের মধ্যে কি কি করা হয়, তাহলে এই ওপরের গুলো সব হলো বায়োকেমিক্যাল টেস্ট। এবার আসছি সাইটোজেনিক টেস্টে। এর মধ্যে অ্যামাইনো সিনথেসিস করা হয়, তারপরে হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করছে, ফিটোস্কোপি করা হয়, আর কডোসিনথেসিস করা হয়। ঠিক আছে, অ্যামাইনো সিনথেসিস খুব ইম্পর্টেন্ট, এটা কত সপ্তাহে করা হয় আর কিভাবে করা হয়। আর কোরিওনিক ভিলাস স্যাম্পলিং কবে করা হয়, ফিটোস্কোপি, তারপরে কডোসিনথেসিস। আর এলএস রেশিও মানে লেসিথিন স্পিগমোমাইলিন রেশিও দেখা হয়। ঠিক আছে, এটা দেখা হয় কেন, তার লাং ম্যাচুরিটি হয়েছে কিনা বাচ্চার সেটা দেখার জন্য এলএস রেশিওটা দেখা হয়। আচ্ছা, পেরি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস। আচ্ছা, এবার অ্যামনিওসিনথেসিসটা কি দেখো, অ্যামনিওসিনথেসিস ইজ আইডেন্টিফাইং দ্য বার্থ ডিফেক্ট অ্যান্ড জেনেটিক প্রবলেমস ইন দ্য ডেভেলপিং বেবি। বেবির মধ্যে তাহলে অ্যামনিওসিনথেসিস করে দেখা হয় যে কোনো বার্থ ডিফেক্ট বা জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা। এটা কেমন ভাবে করা হয়, এটা ওই অ্যামনিওটিক ফ্লুইড থেকে অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে নেওয়া হয়। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করে তোমার একটা নিডিল ইন্ট্রোডিউস করা হয়, পুরো আল্ট্রাসোনোগ্রাফি করে এটা দেখা হয়, মানে সেই গাইডেড করে একটা নিডিল ইনসার্টেড করা হয়, করে হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করা হয়। এবার সেইটা থেকে টেস্ট করা হচ্ছে, করে দেখা হয় ফিটাসের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা। তারপরে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করা হয়। আচ্ছা, কোরিওনিক ভিলাস স্যাম্পলিংটা করা হয় প্রিনেটাল ডায়াগনোসিস অফ জেনেটিক ডিসঅর্ডার, আর এটা করা হয় 10 থেকে 13 সপ্তাহে। ঠিক আছে, আর ট্রান্স অ্যাবডোমিনালি ফ্রম 12 উইকস টু টার্ম। আচ্ছা, ট্রান্স যদি ভ্যাজাইনালি করা হয় তাহলে 10 থেকে 13 সপ্তাহে করা হয়, আর যদি অ্যাবডোমিনালি করা হয় তাহলে 12 সপ্তাহের পর থেকে টার্ম পর্যন্ত আমরা করতে পারি এই টিভিএসটা। ট্রান্স ভ্যাজাইনালি করলে 10 থেকে 13 সপ্তাহের মধ্যে করতে হয়, আর ট্রান্স অ্যাবডোমিনালি 12 সপ্তাহ থেকে টার্ম পর্যন্ত যে কোনো সময় করা যায়। আচ্ছা, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এখানে ওই ভিলাস নিয়ে সেখানে টেস্ট করা হচ্ছে। আচ্ছা, ফিটোস্কোপি কি বলছে, ফিটোস্কোপি ইজ অ্যান এন্ডোস্কোপিক প্রসিডিওর
during pregnancy to allow access to the fetus, the amniotic cavity, the umbilical cord and the fetal side of the placenta. তাহলে এটা কি একটা এন্ডোস্কোপিক, ফিটোস্কোপি থেকে বোঝা যাচ্ছে এটা একটা এন্ডোস্কোপিক প্রসিডিউর। এই এন্ডোস্কোপি করে এখানে ফিটাসের অ্যামনিওটিক ক্যাভিটি, আম্বিলিকাল কর্ড, তারপরে প্লাসেন্টাল সাইড, এগুলো হচ্ছে দেখা হয়। ইট ইজ ডান ডিউরিং অ্যান্ড আফটার 18 উইকস অফ প্রেগনেন্সি। এটা কখন করা হয় না 18 সপ্তাহ বা তারপরে করা হয়। তোমাদের ক্ষেত্রে এইগুলো শুধু কোন সপ্তাহে করা হয় সেইগুলো হচ্ছে ভালো করে দেখতে হবে। ফিটোস্কোপি তাহলে 18 সপ্তাহ বা তারপরে করা হচ্ছে। এবার দেখো কর্ডোসিনথেসিস। কর্ডোসিনথেসিস বলছে ইজ আ ডায়াগনস্টিক টেস্ট দ্যাট এক্সামিন ব্লাড ফ্রম দ্য ফিটাস টু ডিটেক্ট ফিটাল অ্যাবনর্মালিটি। তাহলে এখানে ওই আম্বিলিকাল যে ফিটাসের কর্ড আছে সেইখান থেকে তোমার হচ্ছে ব্লাড নেওয়া হচ্ছে, নিয়ে এটা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখা হচ্ছে। এটা এইগুলো প্রসিডিওরগুলো খুব রিস্কি প্রসিডিওর এবং মিসক্যারেজের কিন্তু খুব চান্স থাকে। আচ্ছা, কর্ডোসিনথেসিস কখন করা হয়? এটাও হচ্ছে 17 উইকসের পর করা হচ্ছে। ঠিক আছে, এবার এলএস রেশিওটা কি দেখছে? ফিটাল লাং ম্যাচুরিটি হয়েছে কিনা সেটা দেখার জন্য করা হয়। লেসিথিন ইজ আ মেজর কনস্টিটিউয়েন্ট অফ সারফ্যাক্ট্যান্ট। এটা হচ্ছে একটা মেজর কনস্টিটিউয়েন্ট অফ সারফ্যাক্ট্যান্ট, এটাকে একটা সারফ্যাক্ট্যান্ট বলছে। এই সারফ্যাক্ট্যান্টটা ইনক্রিজেস করছে ইন দ্য লাংস, দ্য লেভেল অফ লেসিথিন শুড অলসো ইনক্রিজ। বলছে লাং যদি হচ্ছে ম্যাচিওর থাকে, ম্যাচিওর হয়, তাহলে সেক্ষেত্রে এই সারফ্যাক্ট্যান্টটা ইনক্রিজ করে। তো এটার তাই জন্য লেভেল দেখে আমরা বুঝতে পারি লাং ম্যাচুরিটি অ্যাচিভ হয়েছে কি হয়নি। আচ্ছা, এবার দেখো বায়োফিজিক্যাল টেস্ট হয়। তাহলে বায়োকেমিক্যাল পড়লাম, সাইটোজেনিক পড়লাম, আর হচ্ছে বায়োফিজিক্যাল টেস্ট। বায়োফিজিক্যাল টেস্টের মধ্যে বলছে ফিটাল মুভমেন্ট কাউন্ট, আচ্ছা, আর কার্ডিওটোকোগ্রাফি, নন স্ট্রেস টেস্ট, ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল, ড্রপলার আল্ট্রাসাউন্ড আর কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট, এইগুলো করা হচ্ছে বায়োফিজিক্যাল টেস্টের মধ্যে। আচ্ছা, ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্টের মধ্যে it is a clinically effective means of screening for fetal well-being after 20 weeks gestation. বলছে 20 সপ্তাহের পর থেকে মা ফিল করতে পারে যে ফিটাল মুভমেন্টটা, তাই জন্য 20 সপ্তাহের পর থেকে মাকে অ্যাডভাইস করা হয় যে বাচ্চা কতবার হচ্ছে মুভমেন্ট হলো সেটা কাউন্ট করতে। ঠিক আছে, মোটামুটি 12 ঘন্টায় 10 থেকে 12 বার মুভমেন্ট হবে। আচ্ছা, যদি হচ্ছে দেখা যায় যে মুভমেন্ট মা একটু কম ফিল করছে বা কম বা হচ্ছে না, সেক্ষেত্রে মাকে কিন্তু প্রথমে অ্যাডভাইস দেওয়া হয় যে বাঁদিকে মা যেন ফিরে শোয়। হ্যাঁ, সেরকম ভাবে হচ্ছে ঘন্টা 2 হচ্ছে শোয়ার পরেও যদি না হয় তখন সেক্ষেত্রে কিন্তু তাকে মেডিকেল অ্যাডভাইস নিতে হবে। এবার দেখো নন স্ট্রেস টেস্ট। In non-stress test, a continuous electronic monitoring of the fetal heart rate along with the recording of fetal movement is undertaken. Non-stress টেস্টে কি করছে? যেখানে ফিটাল হার্ট রেটটাকে দেখছে ফিটাল মুভমেন্টের সাথে, মানে ফিটাল মুভমেন্ট সাথে সাথে ফিটাল হার্ট রেটটা বাড়ছে না কমছে সেটা দেখছে, সেটা হলো নন স্ট্রেস টেস্ট। আর কন্ট্রাকশন স্ট্রেস টেস্টটা কি? এটা হলো কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট মেজার দ্য ফিটাল হার্ট রেট আফটার দ্য মাদার ইউটেরাস ইজ স্টিমুলেটেড টু কন্ট্রাক্ট। মানে এখানে মায়ের ইউটেরাসটাকে প্রথমে অক্সিটোসিন দিয়ে স্টিমুলেটেড করা হচ্ছে, করে তারপর দেখা হয় যে কন্ট্রাকশনের সাথে সাথে ফিটাল হার্ট রেটটা বাড়ছে না কমছে। এটা হলো কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট। ঠিক আছে, নন স্ট্রেস টেস্টটা ছিল ফিটাসের মুভমেন্টের সাথে ফিটাল হার্ট রেটের কিরকম বাড়া কমা হচ্ছে, আর কন্ট্রাকশন স্ট্রেস টেস্টটা হচ্ছে এটা কন্ট্রাকশনটাকে মানে স্টিমুলেটেড করা হচ্ছে, করে দেখা হচ্ছে ফিটাল হার্ট রেটটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। আর হচ্ছে কার্ডিওটোকোগ্রাফি করা হয়। এটাখানে হচ্ছে ফিটাল হার্টবিটটা কতবার আছে দেখা হয় এবং ইউট্রাইন কন্ট্রাকশনও দেখা হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখা হচ্ছে? ফিটাল হার্ট রেট অ্যাক্টিভিটিস, জেস্টেশনাল এজ, ফিটাল গ্রোথ, ফিটাল অ্যানাটমি, ফিটাল জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস কিছু আছে কিনা, প্লাসেন্টাল পজিশন, ফাংশন আর ভিজুয়াল অ্যাসিস্ট্যান্স টু আদার ইনভেসিভ টেস্ট। ঠিক আছে, আর ফিটাল ওয়েলবিং মানে ভিজুয়াল অ্যাসিস্ট্যান্স টু আদার ইনভেসিভ টেস্ট, মানে ওই যে অ্যামাইনো সিনথেসিস করার সময় বললাম যে আলট্রাসোনিক গাইডেন্সের মাধ্যমে করা হয়, তো সেই তখনও ইউএসজি করে করা হচ্ছে।
আচ্ছা, এবার বলো তোমরা কে কি বলবে। বলো কি বলবে। ফলিক অ্যাসিডটা বলছে তোমার যে মোটামুটি 4 সপ্তাহ আগে থেকে, প্রেগনেন্সি আসার 4 সপ্তাহ আগে থেকে ফলিক অ্যাসিডটা রেকমেন্ডেড করা হয়। কেন না, যাতে নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করা যায়। আনপ্ল্যান্ড হলে তো আর কিছু করার নেই। আনপ্ল্যান্ড হলে প্রেগনেন্সি যখন, যদি আনপ্ল্যান্ড হয় তাহলে সেক্ষেত্রে যখন হচ্ছে সে প্রেগনেন্ট হবে তারপর থেকে শুরু করবে, তারপর 12 সপ্তাহ কিছু করার নেই। অনেকে তো প্রিপারেশন শুরু করে, অনেকেই আছে প্ল্যানিং করে নেয়, এখন বেশিরভাগই প্ল্যানিং করে নেয়, ঠিক আছে। আনপ্ল্যানটা খুবই এখন কম হচ্ছে। তো এবার আনপ্ল্যান হচ্ছে যারা আনএডুকেটেড তাদের মধ্যে বেশি দেখা যায়। এবার এডুকেটেডরা সবাই প্ল্যানিং করেই নেয়, তারা হচ্ছে প্রথমে আগে একবার ডক্টরের কাছে অ্যাডভাইস নেয়, বিভিন্ন টেস্ট করায়, তখনই হচ্ছে যে সে যখন প্ল্যানিংটা শুরু করছে তখনই সে পাওয়া স্টার্ট করবে। তোমাদের মাইক আসছে, মেসেজে বলো। হ্যাঁ সত্যি খুব প্রচন্ড আওয়াজ আসছে, মেসেজেই বলো। অফ করে হ্যাঁ মেসেজেই বলো। এলএস রেশিওটা হচ্ছে যে তোমার বেবির লাং ম্যাচুরিটিটা হয়েছে কিনা সেটা দেখার জন্য করা হয়। বলছে এই লেসিথিনটা হচ্ছে একটা সারফ্যাক্ট্যান্ট, বেবির লাংসের যদি সারফ্যাক্ট্যান্টটা ইনক্রিজ করে সেই লেভেলটা দেখে লাংটা ম্যাচিওর কিনা দেখা যায়। আর সেরকম কিছু তোমাদের এক্ষেত্রে জানতে হবে না, মোটামুটি জানবে এলএস রেশিওটা দেখা হয় লাং ম্যাচুরিটি অ্যাচিভ হয়েছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। অ্যানিউপ্লয়েটিস স্ক্রিনিংটা তোমার ওই যে করা হয়, তোমার ওই যে বললাম ট্রিপল টেস্ট করা হয়, কোয়াড্রাপল টেস্ট করা হচ্ছে, তারপরে তোমার ইনিবিন এ, তারপরে মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এইগুলোই হচ্ছে যে তোমার অ্যানিউপ্লয়েডি টেস্ট। দেখো অ্যানিউপ্লয়েডির মধ্যে প্রথমে তাহলে কি পড়েছিলাম বলো, যে ওখানে দেখলাম মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিনটা, এবার ওই লেভেলটা বাড়লে তোমার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, কমলে ডাউন সিনড্রোম হয়, এই জিনিসগুলো এই জায়গাটা থেকে দেখবে। আচ্ছা এবার দেখো ট্রিপল টেস্টের মধ্যে হচ্ছে কি কি বলেছিলাম, মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন থাকবে, এইচসিজি আর ইস্ট্রিয়ল, এই তিনটে জিনিস দেখা হলে সেটা হলো ট্রিপল টেস্ট। আর কোয়াড্রাপলের মধ্যে মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন দেখছে, এইচসিজি দেখছে, ইস্ট্রিয়ল দেখছে, আর ইনিবিন এও দেখছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এছাড়া তোমার ইনিবিন এ এমনি আলাদাভাবে দেখেও ডাউন সিনড্রোম আছে কিনা সেটা দেখা হয়, যদি ওটা ইনক্রিজ করে তাহলে বোঝা যাবে ডাউন সিনড্রোম আছে। আচ্ছা এছাড়া অ্যামাইনো সিনথেসিস করা হয়, অ্যামাইনো সিনথেসিস করে বেবির মধ্যে কোনো ডিফর্মিটি বা জেনেটিক প্রবলেম আছে কিনা দেখা হয়, কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং করা হয়, এগুলোই। ট্রিপল টেস্ট হচ্ছে, ট্রিপল টেস্টের মধ্যে তোমার দেখা হয় তিনটে জিনিস, ট্রিপল মানেই বুঝতে পারছো তিনটে, সেটা হলো মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এইচসিজি হিউম্যান কোরিয়নিক গোনোট্রপিন, আর ইস্ট্রিয়ল দেখা হয়, এই তিনটে জিনিস দেখা হয় ট্রিপল টেস্টে। আর কোয়াড্রাপল টেস্টে দেখা হয় মেটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এইচসিজি, ইস্ট্রিয়ল আর ইনিবিন এ, এই চারটে জিনিসই দেখছে, সেটাকে তখন বলা হচ্ছে কোয়াড্রাপল টেস্ট, চারটের কম্বিনেশন। আচ্ছা কুম টেস্টটা হচ্ছে ফিটাসের হচ্ছে সেল থেকে, ফিটাল সেল নিয়ে দেখা হচ্ছে মেটারনাল অ্যান্টিবডিটা ওখানে প্রেজেন্ট আছে কিনা। আমরা আরএইচ ইনকম্পাবিলিটিতে কি দেখবো, যে মায়ের কাছ থেকে
আইজিজি যেটা, সেটা হচ্ছে ফিটাসের কাছে ট্রান্সফার হয়ে যেতে পারে সেকেন্ড বেবির ক্ষেত্রে, ঠিক আছে। বাচ্চা যদি পজিটিভ হয়, মা নেগেটিভ, বাচ্চা যদি পজিটিভ হয়, ধরো ফার্স্ট বেবিটা পজিটিভ হলো, তার মধ্যে আগে থেকেই একটা ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়েছিল মায়ের শরীরে। এবার যখন সেকেন্ড বেবি হলো, তখন ওই সেকেন্ড বেবির কাছে ওই ইমিউনোগ্লোবুলিনটা কিন্তু ট্রান্সফার হয়ে যদি ফিটাসের মধ্যে কোনো মানে হার্মফুল এফেক্ট ঘটায়, সেটা আমরা ফিটাল সেলটাকে নিয়ে আমরা টেস্ট করলে বুঝতে পারি যে ফিটাসের মধ্যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া বা কোনো জন্ডিস এগুলো কিছু ডেভেলপ করছে কিনা। সেই টেস্টটাকেই হোম টেস্ট বলা হচ্ছে। এবার এটা ডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট হয়, ঠিক আছে। ইনডাইরেক্টটা যখন ফিটাল হচ্ছে সেল আম্বিলিকাল কর্ড থেকে যখন নেওয়া হয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। আর ডাইরেক্টটা হচ্ছে যখন মেটার্নাল ব্লাডের মধ্যেও তো ফিটাল সেল কিছু থাকে, যখন এবার মেটার্নাল ব্লাডটাকে নিয়ে যখন সেই ফিটাল সেলটাকে আমরা টেস্ট করছি, সেটা হলো ডাইরেক্ট। না, রিস্কি তাও করা হয়, তার কারণ হচ্ছে দেখো, একটা অ্যাবনর্মাল বেবি জন্ম মানে যদি বার্থ হয়, সেটা তো আরো বেশি, সেটাকে নিয়ে তো মায়ের সেটা আরো বেশি প্রবলেম হয়ে যাবে না। এবার সেটার থেকে সেটার জন্য হচ্ছে যে রিস্ক আছে যাতে, তাদের ক্ষেত্রেই তো করা হচ্ছে। রিস্ক পেয়েছে মায়ের কাছ থেকে হিস্ট্রি নিয়ে, তাকে যেহেতু তার মধ্যে রিস্ক পেয়েছে, সেই জন্যই তো তাকে এই টেস্টগুলো করানো হচ্ছে, করে দেখা হয়। এবং তার ফলে কি হয় যে অ্যাবর্শন করে দেওয়া যায়, ঠিক আছে। সেই জন্যই আগে থেকে ডিটেকশনটা করে অ্যাবর্শন করে দেওয়া যায়, কেন সেই বেবি জন্ম হলে হয়তো আরো বেশি সেটা প্রবলেম ক্রিয়েট হবে। অ্যামনিওসিনথেসিস টেস্টটা কত উইকে হয়? 18 উইকস, 18 থেকে 20 উইকসে করা হয়। এটা তোমার ওই অ্যামাইনো অ্যাসিডটাকে কি বলে, অ্যামনিওটিক ফ্লুইডটাকে কালেক্ট করছে করে তার মধ্যে ফিটাল সেল দেখে করে। কোয়াড্রাপলটা হচ্ছে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এইচসিজি, ইস্ট্রিয়ল আর ইনহিবিন এ, এই চারটে কম্বিনেশন টেস্টটাকেই বলা হয় কোয়াড্রাপল টেস্ট। এসিএইচটা হচ্ছে ইস্ট্রিয়লটাকে বলছে, ইথাইল ইস্ট্রিয়ল, এটা একটা হরমোনের নাম। কডোসিনথেসিস হচ্ছে বাচ্চার হচ্ছে কড থেকে ব্লাড নিচ্ছে, নিয়ে ওইখানে ফিটাল সেলগুলোকে টেস্ট করছে, করে দেখছে যে কোনো ডিফর্মিটি আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা, ফিটাল সেল টেস্ট করছে। এগুলো সব আল্ট্রাসনিক গাইডেন্সের মাধ্যমে এই টেস্টগুলো করা হয়। দেখো, ডিসি দত্ততে তো আমি আপাতত 28 উইকসই দেখতে পেয়েছি। এবার এক্স্যাক্ট হচ্ছে যে কত, সেটা হচ্ছে এটা নিয়ে একটু কনফিউশনই, কারণ ডিসি দত্ত তো 28 উইকসই বলছে। আর যদি তুমি এমনি দেখো, তখন হচ্ছে 20 থেকে 24 সপ্তাহে মোটামুটি ভায়াবল হয়ে যায়। এবার এটা আরেকটু, এটা স্টাডি করে তারপরে বলতে হবে ভায়াবিলিটিটা। হ্যাঁ, সেটাই, একটু বেশি একটু স্টাডি করি জিনিসটা নিয়ে, তারপরে বলবো। কারণ ডিসি দত্ততে 28 উইকসই বলছে। কি কি উইকস দেওয়া আছে তোমাদেরকে বলেছিলাম না, যে যতটুকু পড়ানো হয়ে গেছে তার মধ্যে তোমাদের যে কোশ্চেনগুলো নিয়ে কনফিউশন আছে, ওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। ওগুলো নিয়ে তাহলে আমি দেখে তোমাদের ওই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। যে কি কি অপশন আছে সেটা দেখতে হবে, দেখে তারপরে সেটার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে সেটা দেখে বলতে হবে। এনএসটি হচ্ছে বাচ্চা ধরো মুভমেন্ট হচ্ছে না, ফিটাল হার্ট রেট পাওয়া যাচ্ছে না, অ্যাবসেন্ট অফ ফিটাল হার্ট রেট, তখন এইগুলো করা হয়, এনএসটি করে দেখছে যে তোমার ওই ফিটাল মুভমেন্টের সাথে ফিটাল হার্ট রেটটা ঠিক আছে কিনা। যাদের কমপ্লিকেশন থাকে তাদের 4-এর বেশি আসতে বলা হয়। 4 তো মোটামুটি রেকমেন্ডেড, WHO বলেছে, কিন্তু 4-এর বেশি ভিজিটই মারা করে থাকে, প্রতি মাসে মাসেই তো ভিজিট করে। ওটা অ্যাটলিস্ট 4টে করতে হবে বলছে।
নন স্ট্রেস টেস্টটা হচ্ছে তোমার যখন বেবির মুভমেন্টের সাথে ফিটাসের মুভমেন্টের সাথে ফিটাল হার্ট রেটটা বাড়ছে না কমছে সেটা যখন আমরা দেখছি সেটাকেই বলা হচ্ছে নন স্ট্রেস টেস্ট। একটা এরকম হচ্ছে যে মেশিন আছে, ঠিক আছে, ওই মেশিনে সেটা শো করে যে ফিটাসের মুভমেন্টের সাথে হার্ট রেটটা বাড়ছে কমছে, সেটা হচ্ছে যে মুভমেন্টটা ওখানে কিন্তু শো করছে, একটা মেশিনের সাথে কানেক্ট থাকে। মানে কন্টিনিউয়াস হচ্ছে যেমন ডপলারের হচ্ছে যে ডপলারে যখন আমরা হার্ট রেট দেখি সেরকম মতো ওখানে ফিটাল হার্ট রেট যেখানটা পাওয়া যাচ্ছে সেই জায়গাটায় লিউকোপ্লাস দিয়ে একটা হচ্ছে যে মেশিনের আটকে রাখা হয়, সেখান থেকে ওই মেশিনে শো করে। হ্যাঁ, ওই সিটিজি মেশিনে 4টে চেক আপ করতেই হবে অ্যাটলিস্ট, এটাই রেকমেন্ডেড। দেখো অ্যামাইনো সিনথেসিস তো তোমার যেটা 18 থেকে মোটামুটি হচ্ছে 15 সপ্তাহের পর থেকে করা হয়, কিন্তু বেস্ট যেটা সেটা হচ্ছে 18 থেকে 20 সপ্তাহে। ঠিক আছে, 15 সপ্তাহের পর থেকে আমরা করতে পারি, কিন্তু ভালো আর কি সেটা থেকে বোঝা যাবে 18 থেকে 20 সপ্তাহে। 18 থেকে 20 সপ্তাহ থেকে বেশি জায়গায় পাবে, আর মোটামুটি 15 সপ্তাহের পর থেকেই করা যায়। আচ্ছা, এই জায়গাটা থেকে তোমাদের অত বেশি পড়তে হয় না, যেগুলো বললাম ওই টেস্টগুলো কোন কোন সপ্তাহে করা হয় সেগুলো, আর ওই ট্রিপল টেস্ট কোয়াড্রাপল টেস্টে কি কি কম্বিনেশন গুলো দেখা হয় সেইগুলো দেখবে। আর হচ্ছে আর এমনি এই জায়গাগুলো থেকে সেরকম অত কোশ্চেন আসবে না তোমাদের জন্য। আর ওই ফলিক অ্যাসিড এগুলো তো তোমরা জানোই যে কতটা করে নেয় খায়। অ্যাসপিরিন? অ্যাসপিরিন কিসে দিচ্ছে? তাহলে আর কেউ কিছু বলবে? ইনিভিনো হচ্ছে একটা হরমোন, সেই হরমোনটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সাসপেক্ট করা হয় ডাউন সিনড্রোম আছে। কি বুঝতে পেরেছো? ইনিভিন এটা হচ্ছে একটা হরমোন, প্রোটিন হরমোন, যেটা ওই তোমার ওভারি থেকেই রিলিজ হচ্ছে। এটা যদি হচ্ছে বেশি থাকে আর তাহলে সাসপেক্ট করা হয় ডাউন সিনড্রোম আছে। আর কিছু? আচ্ছা, এইগুলো থেকে অত বেশি আসে না, পড়ে একবার দেখো, রিডিং করে, যদি তোমাদের যে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, ঠিক আছে? কি কোশ্চেনটা কি অ্যাসপিরিন নিয়ে? অ্যাসপিরিনটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার হিসাবে দেওয়া হচ্ছে, সেটা বলছো যে এলডারলি প্রাইমি মাদারদের ক্ষেত্রে? কাদের দেওয়া হয়? যাদের হচ্ছে এলডারলি মাদার তাদের দেওয়া হচ্ছে না সবাইকে দেওয়া হয়? সবাইকে দিতে বলেছে, না যাদের কোনো রিস্ক ফ্যাক্টর আছে?
হ্যাঁ সেটাই, রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট আছে এল্ডারলি, প্রাইমারি মাদার, এদের ক্ষেত্রেই দেবে, যাতে হচ্ছে তোমার ওই হাইপার টেনশনটা মানে প্রি এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া এগুলো না হয়, সেই জন্য সাধারণত দেয়। আচ্ছা আচ্ছা, একজন হচ্ছে আমাকে একটু জিস্টে বলো তো, যেটা পড়িয়েছি যে ভালো করে বুঝতে পেরেছো, একজন একটু জিস্ট বলো। দেখে দেখেই বলো না। এমনি অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে প্রথমে যেটা বলেছি সেগুলো তো তোমরা সবাই জানো, সেগুলো ব্যাপারে তো কিছু বলার নেই। তবে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটাও তোমরা জানো। মেন হচ্ছে এই টেস্টগুলো নিয়ে, এই টেস্টগুলো নিয়ে তোমাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। এই টেস্টগুলো থেকে তোমাদের অত বেশি কোশ্চেন আসে না। কেউ একজন বলো একটু শুনি। আমি আনমিউট করেছি তো তোমাদের। বলবো? হ্যাঁ বলো না। প্রথমে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, যেটা হচ্ছে একটা সিস্টেমিক সুপারভিশন। একটা মা যখন প্রেগনেন্ট হচ্ছে তখন তার একটা সিস্টেমিক সুপারভিশন যখন করা হচ্ছে তখন সেটাকে অ্যান্টিনেটাল কেয়ার বলছে। এর কতগুলো এইমস অ্যান্ড অবজেক্টিভ আছে। সিস্টেমেটিক সুপারভিশনের মধ্যে মনে রাখবে দুটো জিনিস আছে, এক্সামিনেশন আর অ্যাডভাইস। এখন অ্যাডভাইসটাকে অ্যাড করা হয়েছে, হ্যাঁ। এই অ্যাডভাইস আর এক্সামিনেশন দুটো নিয়ে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। হ্যাঁ ম্যাম। আচ্ছা তারপরে বল। এরপরে এর কতগুলো এইমস বা অবজেক্টিভ রয়েছে, যেগুলো হচ্ছে হাই রিস্ক কিনা আমরা স্ক্রিন করব, ডিটেক্ট এবং ট্রিট করব যে কোনো আর্লি কমপ্লিকেশন আছে কিনা, তারপরে এনশিওর করব যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং প্রোভাইড অনগোয়িং প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার। মাকে এডুকেট করব তার ফিজিওলজি অফ প্রেগনেন্সি নিয়ে, মানে প্রেগনেন্সিতে তার কি কি কমপ্লিকেশনস হতে পারে বা লেবারটা কিভাবে হবে, মানে বেবি বার্থ কিভাবে হবে, তার চার্ট ডায়াগ্রাম গুলো সব বলবো, যাতে তার ফিয়ার বা ভয়টা না আসে। সাইকোলজিক্যাল সাপোর্ট দেব। তারপর কাপলের সাথে মাদার উড বি মাদার এবং ফাদার দুজনের সাথে আমরা ডিসকাস করবো যে প্লেস, টাইম এবং মোড অফ ডেলিভারি কি রকম হতে পারে, মানে কিভাবে তারা ডেলিভারি করবে, কোথায় করাবে, টাইম কি রকম, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কাপলকে আমরা মোটিভেট করব ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে, মানে বেবি বার্থের পরে যেন তারা ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করে, কন্ট্রাসেপটিভ মেথড। এছাড়াও তারা যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি তারা এমটিপি মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা কি কি স্টেপ নেবে সেটা সম্পর্কে আমরা তাকে অ্যাওয়্যার করব। আর এর যে অবজেক্টিভ হচ্ছে যে নর্মাল প্রেগনেন্সি উইথ ডেলিভারি অফ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। আমার অবজেক্টিভটা হচ্ছে যেন মা সুস্থ থাকে এবং বাচ্চা যেন সুস্থভাবে ডেলিভারি হয়, এটা হচ্ছে অবজেক্টিভ। এরপর হচ্ছে এই অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে কতগুলো কম্পোনেন্ট রয়েছে বা কম্প্রাইজ অফ, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি, যেটা আমরা বলি মা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই রেজিস্ট্রেশন করানোটা দরকার। তারপরে হচ্ছে তার হিস্ট্রি নেব প্রিভিয়াস প্রেগনেন্সি সম্পর্কে, কিংবা তার যদি কোনো কমপ্লিকেশন থেকে থাকে, প্রিভিয়াস কোনো ওটি যদি হয়ে থাকে, কিছু হয়ে থাকে, সেগুলো আমরা জানবো। বা প্রিভিয়াস বেবি বার্থের সময় তার কোনো প্রেশার বেড়ে যাওয়া বা অন্য কমপ্লিকেশন হয়েছে কিনা হিস্ট্রি নেব। অ্যান্টিনেটাল এক্সামিনেশন করবো আমরা, যেটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, যেটা হাইট, ওয়েট, বিপি এগুলো, এবং অবস্টেট্রিক এক্সামিনেশন, যেটা হচ্ছে আমরা অ্যাবডোমিনাল যে 4টে গ্রিপ রয়েছে সেইভাবে যেটা আমরা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন করি সেটা করব।
ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করব, যার মধ্যে হচ্ছে সুগার কিংবা হিমোগ্লোবিন, অ্যানিমিয়া আছে কিনা দেখা, ওজিটিটি টেস্ট করা হয়। এই যে ল্যাব ইনভেস্টিগেশন গুলো হয় থ্যালাসেমিয়ার জন্য, এখন এইচপিএলসি ব্লাড টেস্ট এগুলো করব, এবং হেলথ এডুকেশন দেব। হেলথ এডুকেশনের মধ্যে আমরা নিউট্রিশন বলবো, আয়রন ফলিক অ্যাসিড খেতে বলবো, রেস্ট বলবো, কমফোর্ট মেজার বলবো, এই ট্রাভেল যাতে না করে এই হেলথ এডুকেশন গুলো আমরা দেব। এরপর হচ্ছে মা কখন কখন নিতে আসবে, মিনিমাম 4টে ভিজিট বলা হয়। হাই রিস্ক মাদের ক্ষেত্রে এখন 4 অর মোর চেক আপ করা হয়, যার মধ্যে ফার্স্ট ভিজিট হচ্ছে অ্যারাউন্ড 16 উইকস, 16 সপ্তাহের মধ্যে হচ্ছে প্রথম ভিজিটটা নেবে। সেকেন্ড ভিজিটটা নেবে হচ্ছে 24 এবং 28 সপ্তাহের মধ্যে, তৃতীয় ভিজিটটা নেবে 32 সপ্তাহের মধ্যে, আর চতুর্থ ভিজিটটা নেবে অ্যাট 36 উইকস, বা আমরা অ্যাট টার্ম অব্দি বলে থাকি। ইনিশিয়াল ভিজিট এবার যেগুলোর মধ্যে, যে ভিজিট গুলোর মধ্যে আমরা কি কি করব, হিস্ট্রি টেক করব এবং ফিজিক্যাল এক্সামিনেশন করব, ব্লাড টেস্ট করব প্রুফিং এর জন্য যে মা পজিটিভ না নেগেটিভ সেই জন্য অ্যান্টিবডি স্ক্রিন করব, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি টেস্ট করব। মায়ের কোনো ইনফেকশিয়াস ডিজিজ আছে কিনা সেগুলো স্ক্রিন করব, যেমন রুবেলা, ভিডিআরএল, এইচপিভি, এইচআইভি বা হিমোগ্লোবিনোপ্যাথি স্ক্রিনিং, এগুলো আমরা মাদের টেস্ট করব। সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে কিনা টেস্ট করব, এইচপিএলসি যেটা থ্যালাসেমিয়ার জন্য করা হয়, আর ইউরিন কালচার আর সার্ভিক্যাল সাইটোলজি টেস্ট। এরপরে হচ্ছে ইউএসজি করব। ইউএসজি করব যে এক্সাক্ট জেস্টেশনাল এজটা জানার জন্য, ফিটাল ভায়াবিলিটি জানার জন্য, আর নাম্বার অফ ফিটাসেস জানার জন্য। তারপরে হচ্ছে হ্যাঁ বলো। 10টায় ক্লাস আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ 10টার সময় ক্লাস আছে আমাদের। ও ঠিক আছে, 10টা বেজে গেছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমি লিভ করছি তাহলে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো মোটামুটি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, লিভ করছি তাহলে। গুড নাইট।